এটি নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। দর্শক, আসছে ৬ জুন সংসদে বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট প্রস্তাব সংসদে করতে যাচ্ছেন। মোট ৮ লক্ষ কোটি টাকার বাজেট এবার ঘোষিত হবে। প্রতি বছরই বাজেট যায়, বাজেট আসে, তবে গরিবের ভাগ্য আসলে কতটুকু উন্নয়ন হয়, তারা আসলে কি পায়, এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে আজ যুক্ত হবেন এ বিষয়ে কথা বলতে অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ, অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, এই যে বলছিলাম যে প্রতি বছরই বাজেট আসে, বাজেট যায়, বাজেট ঘোষণার পর দেখা যায় যে অনেক পণ্যেরই আসলে দাম বেড়ে যায়, ফলে গরিবের জন্য আসলে বাজেট এই বাজেট অধিবেশনটা এক ধরনের আতঙ্কই বলা যায়। গরিব মানুষ আসলে প্রতি বছরের বাজেট থেকে কি পায়, আদৌ কি তারা কিছু পায়? আপনাকে সালাম, আপনার মাধ্যমে আপনার কোটি দর্শককে সালাম, শুভেচ্ছা। জি, ওয়ালাইকুম দেখেন, সালাম। আপনার প্রশ্নটা বেশ গভীর। তো প্রথম আমি শুরু করবো এভাবেই। বাংলাদেশের প্রতিটা মানুষ জানে, সব মিডিয়া জানে যে বাংলাদেশের অর্থনীতির প্লেন, আমাদের অর্থনীতির উড়োজাহাজটা বাম্প করছে। সো এটা প্রধানমন্ত্রীও বলছে, সবাই বলছে। তো এমতো একটা অবস্থায় আমি কিন্তু খুব ধৈর্য নিয়ে আজকে কথা বলবো। জেনারেলি আমি একটু উত্তেজিত থাকি। আপনি যা বলেছেন, বাজেটে গরিব মোটা চাল, ডাল, মানে খাওয়ার গ্যারান্টিও পায় না। আমাদের এখানে বাজেটের পরে বা সারা বছর গরিব মানুষ খেতে পায় না। গরিবের বাচ্চারা রেডিসন বা বিভিন্ন হোটেলের সামনে ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে নেয়। তাই বাজেটে অন্যান্য বছর যা হয়েছে, এবছরও গরিবের জন্য তাই থাকবে। এবং আমি একটু ডাটা দিয়ে বলবো। আমি যেটা যে গরিব নতুন কিছু গরিবের জন্য সুসংবাদ এবছরও নেই, কারণ সামাজিক আহ, নিরাপত্তা বেষ্টনী, সোশিয়াল সিকিউরিটিতে অলমোস্ট একই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে। তো গরিবের জন্য কোনো সুখবর নেই, গরিবের জন্য আপনার দুঃখের খবর আছে। যেটা আপনি ইঙ্গিত দিয়েছেন, সেটা হচ্ছে আপনার ওই ইঙ্গিতে দুটো কথা ছিল। সেটা আমি প্রথম জিনিসপত্রের দাম বাড়ার কথায় আসতেছি। প্রত্যেক বছর বাজেটের পর জিনিসপত্রের দাম বাড়ে। এটা তিনটি কারণে বাড়ে। প্রথম জি, কথা হচ্ছে বাজেটকে ম্যানিপুলেট করে, জি, যাদের বাজেটকে ম্যানিপুলেট করার শক্তি আছে। তারপরে হচ্ছে বাজেটের সঙ্গে কারাপশন আছে। আমি মন্ত্রী, আমি এই বিষয়ে এমপি, আমি আমার বন্ধুকে বলবো আমরা এবার একটা ট্যাক্স বাড়াবো, তাই তুমি এলসি খুলে ফেলো আগেই। তার মানে জাহাজগুলো রেডি হয়ে আছে বাইরে, জাস্ট বাজেট আমি দাম বাড়িয়ে দেওয়ার পর ওনারা ঢুকবেন। সো এটা হচ্ছে বাজেট কারাপশন, বাজেট ম্যানিপুলেশন। আর এই বাজেটকে কেন্দ্র করেই টু পয়সা ইনকাম করা, এটা প্রত্যেকবারের মতন এবারও চলবে। ইনফ্লেশনের কারণে গরিবের পেটে লাথি পড়বে। সরকার চেষ্টা করবে গরিবকে অন্যান্য বছরের মতো খাইয়ে পরিয়ে বাঁচাতে। আপনি যে গরিবের আতঙ্কের কথা বলেছেন, 110 টাকার বাজেট, ডলার 117 টাকা, এখন 117 টাকা খোলা পণ্য আপনার গরিবের জন্য কঠিন হবে। তবে সরকার সচেষ্ট আছে সাবসিডি দিয়ে আহ, ভোগ্য পণ্য, গরিবের পণ্য আহ, বিলি করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এই যে গরিব মানুষের আসলে আতঙ্কের কথা আপনি বলছিলেন যে বাজেটের পরই সবকিছুর দাম যেভাবে বেড়ে যায়, বাজেট তাতে গরিবের জন্য বেশ আতঙ্কের একটি বিষয়। এই গরিবের চিন্তার সাথে বাজেট আসলে মেলে না কেন, কিংবা গরিব মানুষের উপকার ভোগী হবেন গরিব মানুষরা, সেভাবে কেন বাজেট ঘোষণা করা হয় না? প্রথম কথা হচ্ছে, আপনি বুঝে আমাকে ইচ্ছা করে একটু দুষ্টামি করে প্রশ্নটা করছেন। বাজেট তো গরিবকে মাথায় রেখে করা হয় না। তো সেই জন্য বাজেটের বেনিফিশিয়ারি ক্লাস গরিব নয়। তাই এই বাজেট যেহেতু গরিবকে মাথায় রেখে করা হয় না, বাজেটের সুফল কখনো গরিব পায় না। বাজেটের সুফল যার আছে, তেলের মাথায় তেল। আর গরিবের জন্য খবরটা হচ্ছে এরকম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। গরিব তার দুই বেলা খাওয়া মোটা চাল দিয়ে ওইটা জোগাড় করতে, বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাতে, চিকিৎসা করতে, ওইটা করতে সে হিমশিম খাচ্ছে। জি, এবং আমাদের এখানে এটা চলমান। এটা শুধু এখন নয়, এটা অতীতে চলেছে। সো গরিব এখানে
বঞ্চিত। সো সেই জন্য আমার গরিব বান্ধব অর্থনীতিবিদ হওয়ার বা হিউম্যানিস্ট ইকোনমিস্ট হওয়ার দরকার পড়েছে, অর্থনীতির সীমানা ছেড়ে, যে গরিবের কথা, গরিব বান্ধব বাজেট, সাস্টেনেবল বাজেট। গরিব বান্ধব বাজেট না হলে ওই বাজেট সাস্টেনেবল হয় না। তো জি। সো ওইটার জন্যই তো আমি যে চিৎকার করি। আমি তো কোনো রাজনৈতিক চিন্তা নেই, অর্থনীতির রাজনীতি। আমরা চিন্তা করি যে গরিব যেন বাঁচে। জি। এই যে পাকিস্তান আমলে আমরা শুনে এসেছি যে 22টি পরিবারের হাতে দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত, যেটি কিনা বর্তমানে 22,000 পরিবারে এসে দাঁড়িয়েছে। এই যে 22,000 পরিবারের হাতে সমস্ত সম্পদ আর বাকি যে 17 কোটি মানুষ, এই যে বৈষম্যটি তৈরি হয়েছে, যেটি কিনা দিন দিন বেড়েই চলেছে, এটির আসলে কারণটা কি, কিংবা এই বৈষম্য কিভাবে কমিয়ে আনা যায়? এটা কিন্তু অবাক করা কোনো খবর নয়। ভারত, মিত্তাল, আম্বানি, গোয়েঙ্কা, আদবানি এরা আছে। আমেরিকা তো এই বৈষম্য আছে। জি। আমাদের দেশে এত প্রকট ছিল না। পাকিস্তান আমলে 22টি কোটিপতি পরিবার ছিল। পরবর্তীতে সরকারের আস্তে আস্তে বিভিন্ন সরকারের সময় এটা 2200 পরিবারে উপনীত হয়েছে। এখন দুর্নীতিগ্রস্ত আমলা, এই যে পুলিশের কর্মকর্তারা, এই ইউনিভার্সিটির ভিসিরা, সচিবরা, দুর্নীতিগ্রস্ত ওসিরা, ডিসিরা, দুর্নীতিগ্রস্ত আমলাদেরকে যখন আপনি 50 কোটি টাকার বেশি এদের সম্পদ আছে, একাধিক ফ্ল্যাট আছে, বিদেশে ছেলে মেয়েরা পড়ছে, সো এই সংখ্যাটা গিয়ে 20,000-এর উপরে ক্রস করে একটা পর্যায়ে আছে। সো এটা আপনি যেভাবে বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে ইনকামের একটা চক্র আছে। মানে দেশের যেটা একটা উৎপাদন ব্যবস্থা, দেশের সেটা কৃষি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে, এই যে একটা ইনকামের ব্যবস্থা আছে, কৃষি এটা, এই ইনকাম সাইকেলে কৃষক, গরিব শুধু আছে তি তি ব ব অথবা ট্র্যাক্টর, এখনো সে কৃষি অর্থনীতির উপরে থাকতেছে। গার্মেন্টস এর শ্রমিক হিসাবে আছে, পোর্টের শ্রমিক হিসাবে আছে, দারোয়ান হিসাবে আছে, বুয়া হিসাবে আছে। এরা এখনো নির্ভরযোগ্য একটা আয় নাই। আমাদের বেকার আছে ধরেন সরকারের হিসাবে 2 কোটি, ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে 3 কোটি, কিন্তু আমাদের এখানে প্রচ্ছন্ন বেকার বলে একটা কথা আছে। তো আপনার বেকারের প্রচ্ছন্ন বেকার, বেকার মানে একেবারেই যা কোনো কাজ নেই। আর প্রচ্ছন্ন বেকার হচ্ছে যে সিজনালি চাকরি পায়, লেবার, সিজনাল কৃষি দেশে কাজ করে, অন্য সময় সে বসে খায়। তো সবকিছু মিলে আমাদের যে ব্যাংক ব্যবস্থা থেকে টাকা তোলা, আমাদের নারীদেরকে উদ্যোক্তা হিসেবে সামনে আনা, এগুলোর ক্ষেত্রে সব জায়গায় কিন্তু সেই কোটিপতিরা, তারাই বাড়ি করতেছে, তারাই টিভি স্টেশন করতেছে, তারাই ব্যাংক করতেছে। তো সো তারাই ইনকামিং ইনকাম জেনারেটিং মেশিনের পাইলট। তো এই গরিব সেখানে একটা কি বলবো সাইড ডিশ। তো সো আপনার বাহক, এইটা গরিব বান্ধব অর্থনীতি যদি না হয়। জি। গরিব বান্ধব অর্থনীতি আমাদের প্রধানমন্ত্রী বলেছিল একসময় প্রতিটি ঘরে একটা একটা ছাগল দেবে, প্রতিটি ঘরে একটা একটা চাকরি দেবে। প্রতিটি ঘরে একটা একটা চাকরি দিলে আমাদের প্রায় 30 লাখ শিক্ষিত বেকার আছে। 30 লাখ শিক্ষিত বেকার যদি চাকরি পায়, তাহলে জি। 30 লাখ পরিবার, অথচ সে 4 জন করে 1,20,00,000 লোককে সে টানবে। সেই এই ওরকম কোনো উদ্যোগ আমাদের নেই। কর্মসংস্থানের ক্ষেত্রে পরিকল্পনা নেই। বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে ব্যর্থতা, এবং বরং মালয়েশিয়াতে যাওয়ার প্লেনের টিকিট বিমান লক্ষ টাকার বেশি করেছে। সবকিছু হচ্ছে গরিব বিরোধী। সো এবং তাই অর্থনীতিটাও সাস্টেইনেবল হচ্ছে না। জি। এই এই মাননীয় এই প্রধানমন্ত্রী কুল জি। কিনারা করতে পারতেছে না। জি, এই যে গরিব মানুষকে কিভাবে আরো কর্মক্ষম করা যায়, তাদের এই বিশাল জনগোষ্ঠীকে কিভাবে স্বাবলম্বী করা যায়, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। গরিব এবং গরিবের ভাগ্য এবং বাজেট, এই বিষয় নিয়ে আরো কথা বলবো। তার আগে আমাদের একটি বিরতির সময় হয়ে গিয়েছে, আমরা একটি বিরতি নিয়ে ফিরছি।